তারপরে কি ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কি বলছি, ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে যে স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, স্বরধ্বনি কাকে বলে অথবা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? দেখেন স্বরধ্বনি কাকে বলে এটা দেখে রাখেন, আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখ বিহ্বরে কোথাও বাতাসে কোনো বাধা না পাবে সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি কোনগুলা? যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে বাতাসে, অথবা বাতাসের আধিক্য থাকবে, সেটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। আর স্বরধ্বনি কি? বাতাসের আধিক্য থাকবে না। স্বরধ্বনি কোনগুলো আপনাদের জানা আছে তো? অবশ্যই। স্বরধ্বনি কোনগুলো? স্বরধ্বনি হচ্ছে সরিয়, তারপরে সরাইয়া, তারপরে রসই, তারপরে কি দীর্ঘই, এগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি ক, খ, ঘ, ঘ, উম, চ, ছ, জ, জ, নিয়, এগুলো হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি। এখন মনে হতে পারে এইগুলা কি পড়াচ্ছে যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। দেখেন এইখান থেকে হচ্ছে প্রশ্ন হয় ধ্বনি ক্রয় প্রকার। ধ্বনি আমরা চিনলাম, ধ্বনি কাকে বলে এটা জানলাম, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা জানলাম। ঠিক আছে, এখন হচ্ছে বর্ণ। বর্ণ ধ্বনি এইটুকুই। ধ্বনি প্রধানত দুই প্রকার, না ধ্বনি মোট হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কোনগুলা, ব্যঞ্জন ধ্বনি কোনগুলা, এগুলো আমরা জানলাম। তো ধ্বনি এইগুলো হচ্ছে পরবর্তী সামনে হচ্ছে একটু পরেই পড়বো স্বরধ্বনি কোনগুলো এবং কি কোনটা মাত্রাযুক্ত, কোনটা অর্ধমাত্রা, কোনটা মাত্রাহীন, এগুলো সব জানবো আমরা। ঠিক আছে, এখন যেটা আমরা জানবো বর্ণ। বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক প্রতীক বা সংকেতকে বর্ণ। ধ্বনি শেষ, এখন বর্ণ কাকে বলে? কি বলছি? ধ্বনি নির্দেশক, লিখে রাখেন ধ্বনি নির্দেশক। নির্দেশক, ধ্বনি নির্দেশক সংকেত, সংকেত বা প্রতীককে, প্রতীককে বর্ণ বলে। বর্ণ কয় প্রকার? বর্ণ হচ্ছে দুই প্রকার। বর্ণ কয় প্রকার? দুই প্রকার। আমরা যেরকম ধ্বনি পড়লাম দুই প্রকার, সেম বর্ণ হচ্ছে দুই প্রকার। এই বর্ণগুলা কি কি লিখে রাখেন। বর্ণ দুই প্রকার, দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে স্বরবর্ণ, আর এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, বাংলা ব্যাকরণের স্বরবর্ণ মোট হচ্ছে কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। তাহলে যদি আমরা বলি যে মোট ব্যঞ্জন বর্ণ, মোট বর্ণমালা কয়টি? বাংলা ব্যাকরণে মোট বর্ণমালা কয়টি? উত্তর কি হবে? বর্ণমালা কয়টি? মোট বর্ণ, বাংলা ব্যাকরণে মোট বর্ণ হচ্ছে কয়টি? মোট বর্ণ, মোট বর্ণ 50টি। ঠিক আছে, মোট বর্ণ হচ্ছে 50টি। এর ভিতরে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। একটা লেখেন, একটা প্রশ্ন, এটা হচ্ছে মৌলিক বর্ণ, মৌলিক ব্যঞ্জন বর্ণ বা মুক্ত ব্যঞ্জন বর্ণ। মৌলিক বর্ণ অথবা মুক্ত ব্যঞ্জন বর্ণ, এই প্রশ্নটা আপনারা লিখে রাখেন। এটা সচরাচর কোনো বইয়ে, ম্যাক্সিমাম বইয়ে পাবেন না। মৌলিক, লিখে রাখেন মৌলিক ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ অথবা কি বলছি মুক্ত ব্যঞ্জন বর্ণ। বর্ণ কয়টি? যদি এই টাইপের প্রশ্ন হয়, এই প্রশ্নটা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয়নি, তো হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে 35টি। 35টি লিখে রাখেন। কি বলছি? মৌলিক ব্যঞ্জন বর্ণ অথবা মুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? 35টি। লিখে রাখছেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে স্বরবর্ণ দিকে চলে যাব। স্বরবর্ণ
শেষ করে তারপরে ব্যঞ্জন বর্ণে চলে যাব। স্বরবর্ণ শেষ করে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, স্বরবর্ণ জানেন। স্বরবর্ণ মোট কয়টি আমি বলছি? মোট 11টি, তাই না? এই স্বরবর্ণের ভিতরে মাত্রা যুক্ত বা পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা স্বরবর্ণ। পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? তারপর লিখবেন অর্ধমাত্রা, অর্ধমাত্রা স্বরবর্ণ। অর্ধমাত্রা স্বরবর্ণ কি বলছি? পূর্ণমা। মোট স্বরবর্ণ হচ্ছে 11টি। এর ভিতর থেকে পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি, অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, আর মাত্রাহীন, মাত্রাহীন স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টি? ঠিক আছে, মোট স্বরবর্ণ বলছি 11টি। তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ, পূর্ণমাত্রা মানে কি? লিখলাম আমরা হচ্ছে সরিয়, দেখেন এর উপর সম্পূর্ণ মাত্রা দিতে হয়। তারপর লিখলাম কি? সরাইয়া, এর উপর সম্পূর্ণ মাত্রা দিতে হয়। তারপর লিখলাম রস্যই, এখানেও কিন্তু সম্পূর্ণ মাত্রা দিতে হয়। তারপর লিখলাম দীর্ঘই, তারপর লিখলাম রস্যু, তারপরে রস্যই, তারপরে রি। এটা হচ্ছে কি? অর্ধমাত্রা। দেখেন স্বরবর্ণ অর্ধমাত্রা বর্ণ হচ্ছে একটি। মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ কোনগুলো? কয়টি? 4টি। তাহলে আর কয়টি বাকি থাকলো? 4 আর 1 5, মোট 11টার ভিতরে। তাহলে বাকি থাকলো 6টি। ঠিক আছে, পূর্ণমাত্রা স্বরবর্ণ হচ্ছে 6টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, মাত্রাহীন স্বরবর্ণ 4টি। বুঝা গেছে? প্রশ্ন যদি হয় যে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, এটা একটা প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন হয় অর্ধমাত্রা বর্ণ কয়টি, অর্ধমাত্রা বর্ণ কয়টি, অথবা মাত্রাহীন বর্ণ কয়টি, অথবা মাত্রাহীন স্বরবর্ণ কয়টি, এই টাইপের প্রশ্ন হয়। বুঝা গেছে? স্বরবর্ণের মোটামুটি আমাদের শেষ। পূর্ণমাত্রা 6টি। হ্যাঁ, সাব্বির মাহমুদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। এখন মাত্রাহীন 4টি। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। স্বরধ্বনি আমাদের মোটামুটি এইটুক আলোচনা করলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা চিনব হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন ধ্বনি লেখেন। ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন ধ্বনি মোট কয়টি বলছিলাম আমরা? 39টি। ঠিক আছে, 39টি। এখন এই 39টির আলাদা আলাদা নাম আছে। এখন একটু আপনাদের কষ্ট করতে হবে, এই সম্পূর্ণ চার্টটা উঠাবেন, অবশ্যই উঠাবেন। এই চার্টটা প্রয়োজন হবে, একটা চার্টের মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। লেখেন, একটু লেখেন কষ্ট করে, এটা একটু অবশ্যই লিখবেন। ঠিক আছে, লিখতেছেন তো আপনারা? অবশ্যই লিখবেন। অবশ্যই লিখবেন। কে কে লিখতেছেন জানান তো দেখি, কমেন্ট করে জানান কে কে লিখতেছেন। বেশি লিখতে হবে না, 25টা লিখলে হবে, বাদ বাকিগুলো লিখতে হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ট ঠ, তারপরে কি কে কে লিখতেছেন জানান।
এইটুক লেখেন। এইগুলা হচ্ছে বর্গ। আমি যেভাবে যেভাবে আন্ডারলাইন করতেছি সেভাবে আপনারাও করেন। এটা প্রয়োজন পড়বে। এটি লিখে রাখেন বর্গ। প্রশ্ন হয় বাংলা বর্ণমালায় বর্গ কয়টি? বাংলা বর্ণমালায় বর্গ কয়টি? বর্গ হচ্ছে মোট 5টি। এটা হচ্ছে কি? ক বর্গ। এটা হচ্ছে চ বর্গ। এটা হচ্ছে ট বর্গ। এটা হচ্ছে ত বর্গ। এটা হচ্ছে প বর্গ। আপনাদের কি জানা আছে শিশুরা কোন বর্গের বর্ণ প্রথম শিখে? এটা কি আপনারা জানেন? বলেন তো দেখি, শিশুরা কোন বর্গের বর্ণ প্রথম শিখে? বলেন তো দেখি। এটা প্রশ্ন হচ্ছে শিশুরা, অথবা আপনি প্রথম যখন কথা বলতে শিখেছেন, সেই প্রথম যে কথা বলছেন কোন বর্গ দ্বারা কথা বলতে শিখেছেন? এটা একটু বলেন তো দেখি। বলেন তো দেখি একজন। গুড। প বর্গীয়। প বর্গীয়। প বর্গীয় বর্ণের যে বর্ণগুলো আছে সেইগুলো হচ্ছে শিশুরা প্রথম শিখে। যেমন বাবা, মা, এগুলা শিশুরা প্রথম শিখে। চাচা কখনো প্রথম শিখে না, ঠিক আছে? অথবা খালা কখনো প্রথম শিখে না, শিখে প্রথমত বাবা, মা, এইগুলা। কারণ কি এটা জানেন? এর কারণ হচ্ছে যখন ত বর্গীয় আর হচ্ছে প বর্গীয় না, ত বর্গীয় না, ত বর্গীয় তে তখনও দাঁতে ত বর্গীয় যখন দাঁত হয়, দন্ত যখন শিশুদের যখন হয়, দাঁত উঠে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, যখন দাঁত উঠে বলি না, ওই দাঁত যখন হয় তখন হচ্ছে ত বর্গীয় উচ্চারণ করতে। কারণ কি? ত থ, তখন দাঁতের হচ্ছে দন্তের একটা স্পর্শ লাগে। কিন্তু প ফ ব ব ম এগুলা যখন উচ্চারণ করতে কখনো কি দাঁতের দরকার পড়ে না, ঠিক আছে? প ফ এগুলো অষ্টবর্ণ বলা হয়। এই অষ্টবর্ণগুলা প্রথম হচ্ছে শিশুরা, ঠিক আছে? দেখেন এই যে ক বর্গীয়, এটার এই বর্ণের আলাদা আরেকটা নাম আছে। এটা ক বর্গের বর্ণকে কি বলা হয়? কণ্ঠ বর্ণ বলা হয়। ক বর্গীয় বর্ণকে কি বলা হয় বলছি? কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। লিখে রাখেন কণ্ঠ। কণ্ঠ। তারপরে হচ্ছে প বর্গীয় বর্ণকে কি বলা হয়? তালব্য বর্ণ। তালব্য বর্ণ। ট বর্গীয় এই যে লাস্ট বর্ণ যেটা আছে এটাকে আমরা নাম ধরবো তাহলে দন্ত বর্ণ। দন্ত কি বলছি আমরা? দন্ত বর্ণ বলবো। ট বর্গীয় বর্ণকে দন্ত বলবো, দন্ত বর্ণ। আর ত বর্গীয় মূর্ধন্য বর্ণ বলবো, মূর্ধন্য। আর প বর্গীয় বর্ণকে অষ্টবর্ণ বলবো বা ওষ্ঠবর্ণ বলবো, ঠিক আছে? এইটুক শিখা হয়েছে এই বর্গ। এখন এইখান থেকে দেখেন 25টা বর্ণ আছে। 25টা বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। প্রশ্ন এটা হয় যে স্পর্শ ধ্বনি কয়টি? স্পর্শ ধ্বনি কয়টি? কি বলছি? প্রশ্ন কোথায় হয়? প্রশ্ন হয় স্পর্শ ধ্বনি কয়টি? স্পর্শ ধ্বনি কয়টি? স্পর্শ ধ্বনি হচ্ছে মোট 25টি। লিখে রাখেন স্পর্শ ধ্বনি মোট 25টি। লিখছেন? স্পর্শ ধ্বনি মোট হচ্ছে 25টি। যদি বর্গ বলা হয় বাংলা বর্ণমালায় বর্গ কয়টি? 5টি। কি কি বর্গ? ক, ট, তারপরে হচ্ছে কি চ, তারপর ত, তারপর হচ্ছে প। ক, চ, ট, ত, প, এই 5টা হচ্ছে বর্গ। এবং কি ক বর্গীয় ধ্বনিকে কি বলছি? কণ্ঠধ্বনি বলছি।
ঠিক আছে। ক বর্গীয় ধ্বনিকে আমরা কি বলছি? কণ্ঠধ্বনি। চ বর্গীয় ধ্বনিকে কি বলছি? তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। ট বর্গীয়কে দন্ত ধ্বনি, ত বর্গীয়কে মূর্ধন্য ধ্বনি, আর প বর্গীয় কি? অষ্টধ্বনি বলছি। ঠিক আছে। এখানে এই প্রবলেমগুলো হয়েছে যদি বলা হয় যে নিম্নের কোনটি দন্ত ধ্বনি। প্রশ্ন করলাম নিম্নের কোনটি কণ্ঠ ধ্বনি। অপশনে একে দিলাম হচ্ছে চ, দুইয়ে দিলাম ভ, তারপরে তিনে দিলাম হচ্ছে গ, চারে দিলাম হচ্ছে ম। উত্তর দেন তো দেখি, নিচের কোনটি নিম্নের কোনটি কণ্ঠধ্বনি? ব্ল্যাকবোর্ড বাঁকা দেখা যাচ্ছে। নিম্নের কোনটি কণ্ঠধ্বনি? উত্তর হচ্ছে গ। এই টাইপের প্রশ্ন হয়। অথবা নিচে কোনটি দন্তধ্বনি, এই টাইপের একটা প্রশ্ন হয়। বুঝে গেছে? তারপরে হচ্ছে প্রশ্ন হয় কোনটি অল্প প্রাণ ধ্বনি আর কোনটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, কোনটি অঘোষ ধ্বনি আর কোনটি ঘোষ ধ্বনি। এটা সবচেয়ে বেশি প্রশ্ন হয়। দেখেন এইখান থেকে আন্ডারলাইন করে রাখি আমরা। আবার অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ, অঘোষ আর হচ্ছে ঘোষ। লিখে রাখেন বর্গের বর্গের এক এবং দ্বিতীয় বর্ণ, এক এবং কি 2 নাম্বার বর্ণ হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। বর্গ মানে কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ অথবা প বর্গ। এই বর্গের এক এবং কি 2 নাম্বার ধ্বনি। এক কোনটা? এটা 1, 2, 3, 4 আর হচ্ছে 5। এক এবং কি 2 নাম্বার ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। এবং কি লিখে রাখেন বর্গের 3, 4 এবং 5 বর্ণ, 5 নাম্বার বর্ণ লিখে রাখেন। নাম্বার বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। লিখছেন ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি। বর্গের 1 এবং কি 2 নাম্বার বর্ণ হচ্ছে অঘোষ ধ্বনি এবং 3, 4, 5 নাম্বার বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। এখন অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ, মহাপ্রাণ। টিক্স শিখাই দেবো, এটা মনে রাখার জন্য টিক্স কি, কোন রুলস ফলো করবেন এটা আমি শিখাই দেবো, একটু ওয়েট করেন। এটাও যদি আপনাদের মনে না থাকে, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। লেখেন বর্গের 1 এবং 3 নাম্বার বর্ণ হলো অল্প প্রাণ। অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে। বর্গের 2 এবং 4 নাম্বার বর্ণ হলো মহাপ্রাণ। মহাপ্রাণ ধ্বনি। কি বলছি? বলছি বর্গের 1 এবং কি 2 নাম্বার বর্ণ হলো কি ঘোষ ধ্বনি। তার মানে এই যে এই দুইটা নাম হচ্ছে অঘোষ ধ্বনি। এবং এই সম্পূর্ণ তিনটার নাম হচ্ছে ঘোষ ধ্বনি। আরেকটা জিনিস মনে রাখেন, বর্গের লাস্ট যে 5টা বর্ণ আছে, 5টা বর্গের লাস্ট যে 5টা বর্ণ আছে, এইগুলাকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি লিখে রাখেন। বর্গের 5 নাম্বার বর্ণ যেগুলো আছে সবগুলো হচ্ছে কি নাসিক্য ধ্বনি।
যদি বলা হয় অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি আর হচ্ছে ঘোষ ধ্বনি, এইগুলা প্রশ্ন আসলে তো ইনশাল্লাহ আপনারা পারবেন। দেখেন কি বলছি, বর্গের বর্গ কোনটা, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর হচ্ছে প বর্গ। এই বর্গের প্রথম 1 এবং 2 নম্বর হচ্ছে অঘোষ ধ্বনি। এই অঘোষ ধ্বনি, এই বর্গ যদি মনে না থাকে আপনারা দেখেন, ফলো করেন, একটু চিন্তা করে দেখেন তো আপনারা পরিচিত কি ফার্স্ট ক্লাস জব এবং কি সেকেন্ড ক্লাস জব নাম শুনছেন? প্রথম শ্রেণী কর্মকর্তা আর দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা নাম শুনছেন তো? যারা প্রথম শ্রেণী কর্মকর্তা তারা কি হয়, বিসিএস ক্যাডার দিয়ে যায় এবং কি নন ক্যাডার থেকেও কিছু প্রথম শ্রেণী কর্মকর্তা হয়ে থাকেন এবং কি দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাও হয়ে থাকেন নন ক্যাডার থেকে। এই মানুষগুলা ঘুষ খায় না, ঘুষ খায় না। যারা প্রথম শ্রেণী কর্মকর্তা থাকে সাধারণভাবে তারা কি ঘুষ খায় না। কারণ কি, তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে সেই জায়গাটা অর্জন করে। যদি খায়ও দুই একজন সেটা আমরা দেখতে পারি না, লোকচক্ষুর আড়ালে থাকে, সেটার সঙ্গে আমরা কি ওতপ্রোতভাবে জড়িত না। তাই যারা ঘুষ খায় না তাদেরকে আমরা কি বলি, অঘুষ বলি। ঘুষ কারা খায় না, ঘুষ কারা খায় না বলেন? প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা। তার মানে কি প্রথম শ্রেণী, ক হচ্ছে কি প্রথম, খ হচ্ছে কি দ্বিতীয়, এরা হচ্ছে কি সবসময় অঘুষ। মনে থাকবে অঘুষ কারা, মনে থাকবে তো অঘুষ কারা। তারপরে হচ্ছে ঘুষ খায় কারা কারা, যারা তৃতীয় শ্রেণী কর্মকর্তা, চতুর্থ শ্রেণী কর্মকর্তা, নিম্ন পর্যায়ে অফিসের পিয়ন পর্যায়ে যারা, তারা দেখা যায় 10 টাকা, 5 টাকা, 100 টাকা এই টাইপের কি কারা ঘুষ খায় এবং কি জনগণের সাথে তারা কি সম্পর্কিত। তাই হচ্ছে কি তারা হচ্ছে কি ঘুষ খায়। তাদেরকে আমরা কি বলবো, ঘুষখোর অথবা ঘুষ ধনী। ঘুষ ধনী কোনগুলা, 3, 4 এবং কি 5 নম্বর বর্গের বর্ণগুলো যেগুলো আছে। তারপরে বলছি কি অল্প প্রাণ, অল্প প্রাণ। আচ্ছা আমি একার শক্তি বেশি নাকি যারা দুইজন আছে তাদের শক্তি বেশি? যারা জোড়া আকার আছে তাদের কি শক্তি বেশি। যাদের শক্তি বেশি তাদের কি বলবো আমরা, মহাপ্রাণ বা মহাশক্তি বলি, ঠিক আছে। আর যাদের শক্তি কম মানে কি বেজোর, তারা হচ্ছে কি অল্প প্রাণ। মন থাকবে, যাদের শক্তি বেশি তারা হচ্ছে জোর, 2 জন অথবা 4 জন। আর যারা বেজোর 1 জন অথবা 3 জন, তারা হচ্ছে কি সবসময় বেজোর। বেজোর গুলা হচ্ছে কি অল্প প্রাণ আর জোর গুলা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ সমস্যা মোটামুটি সলভ হবে তো? এখন আমাকে প্রশ্নের উত্তর দেন তো দেখি, আপনারা আমাকে একটু প্রশ্নের উত্তর দেন। ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি আমার এইখানকার নেটের সমস্যা মনে হচ্ছে? আমাকে প্রশ্নের উত্তর দেন হচ্ছে নিম্নের কোনটি অথবা নিচের কোনটি ঘুষ ধ্বনি, নিচের কোনটি ঘুষ ধ্বনি। কি বলছি, নিচের কোনটি ঘুষ ধ্বনি? অপশন হচ্ছে ত, 2 নম্বর অপশন হচ্ছে খ, 3 নম্বর অপশন হচ্ছে ফ, 4 নম্বর অপশন হচ্ছে স, জ। বলেন তো নিচের কোনটি ঘুষ ধ্বনি? উত্তর দেন তো দেখি। নিচের কোনটি ঘুষ ধ্বনি? 1 নম্বরে ছিল ত, 2 নম্বরে খ, 3 নম্বরে প আর হচ্ছে 4 নম্বরে ঝ। কোনটি ঘুষ ধ্বনি? ঘুষ ধ্বনি জ, 4। গুড, যারা অপশন দিচ্ছেন 4, এটা হচ্ছে ঘুষ ধ্বনি। এখন যদি প্রশ্ন করি নিচের কোনটি অল্প প্রাণ, অল্প প্রাণ ঘুষ ধ্বনি, নিচের কোনটি অল্প প্রাণ ঘুষ ধ্বনি? প্রশ্ন কিন্তু সেম জিনিস, চেঞ্জ করে দিচ্ছি একটু। নিচের কোনটি অল্প প্রাণ, অল্প প্রাণ, নিম্নের কোনটি অল্প প্রাণ, প্রাণ ঘুষ ধ্বনি?
কি বলছি? অল্প প্রাণ ঘুষ ধ্বনি, অল্প প্রাণ ঘুষ ধ্বনি। অপশন অপশন হচ্ছে স। খ নম্বর অপশন হচ্ছে দ। ঘ নম্বর অপশন হচ্ছে ত। ঘ নম্বর অপশন হচ্ছে চ। বলেন অপশন দেখেন, প্রশ্নটা ভালো করে ফলো করবেন। নিম্নের কোনটি অল্প প্রাণ ঘুষ ধ্বনি? অল্প প্রাণ এবং কি ঘুষ ধ্বনি। অল্প প্রাণ কোনগুলো হয় আর ঘুষ কোনগুলো হয় এগুলো তো আপনারা জানেন। এখন বলেন, এখানে কিন্তু আমার দেওয়া আছে, দেখে দেখে বলেন। ধ একজন বলছেন, ত একজন বলছেন, 2 নম্বরের 2 বা ধ। ঠিক আছে, দেখতেছি কিভাবে হয়। আমরা কি বলছিলাম? অল্প প্রাণ ঘুষ ধ্বনি। অল্প প্রাণ কোনগুলা? বেজুরগুলা। বেজুরগুলা অল্প প্রাণ মানে হচ্ছে বেজুরগুলা। দেখেন ত, থ, দ, অথবা প্রত্যেকটা বর্গের দিকে ফলো করেন কোনটা হচ্ছে বেজুর, কোনটা বেজুর। দ বেজুর। তারপরে কি বলছিলাম? ঘুষ নাকি অঘুষ? ঘুষ নাকি অঘুষ? বলছি কি অল্প প্রাণ ঘুষ ধ্বনি। দ হচ্ছে অল্প প্রাণ ঘুষ ধ্বনি। যারা দ উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, উত্তর হয়েছে। তাহলে ঘুষ আর অঘুষের যে সমস্যা আছে এই সমাধান তো এখানে কি এখনো থাকবো নাকি আগাবো আমরা? এখান থেকে মনে হয় প্রবলেম সলভ হয়েছে। ঘুষ অল্প প্রাণ মহাপ্রাণ, এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, আমরা কি আগাবো নাকি এখান থেকে আরো 2-1টা প্রশ্ন করব? বলেন। প্রবলেম সলভ তো? ঘুষ অঘুষ অল্প প্রাণ মহাপ্রাণ। আচ্ছা ঠিক আছে, আমরা আগাবো। এখন লেখেন যে পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি, এখনো আমাদের এই জায়গাটা এখনো শেষ হয়নি। লেখেন পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি, যে পরের আশ্রয় থাকে তাকে কি বলা হয়? পরাশ্রয়ী বলা হয়। পরাশ্রয়ী ধ্বনি কয়টি? 3টি। কি বলছি? পরাশ্রয়ী ধ্বনি কয়টি? 3টি। এই 3টি কি কি লিখে রাখেন। 19 তারপর হচ্ছে বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু। এই 3টা ধ্বনি একা একা কখনো বসতে পারে না, অন্যের আশ্রয় নিয়ে। আচ্ছা, প্রশ্ন করছেন যে অল্প প্রাণ কোনটা? অল্প প্রাণ, অল্প প্রাণ বলছি কি বেজুর যেগুলা, এগুলা হচ্ছে বর্গের বেজুর বর্ণ যেগুলো আছে সেগুলা হচ্ছে অল্প প্রাণ। সেটা হচ্ছে এই ক আর হচ্ছে ঘ। দেখেন 3 নাম্বার যেগুলা বর্ণ, এই যে 1 নাম্বার এবং কি ক, ঘ, চ, জ, ট, ঢ, ত, দ আর হচ্ছে প, ভ, এগুলো হচ্ছে কি অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে, এইগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এবং কি যদি বলা হয় অল্প প্রাণ ঘুষ ধ্বনি তখন হচ্ছে গ, জ, ড, ধ, এগুলো হচ্ছে সব অল্প প্রাণ ঘুষ ধ্বনি। যদি বলা হয় অল্প প্রাণ অঘুষ ধ্বনি কি, তখন হবে ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে কি অল্প প্রাণ অঘুষ ধ্বনি। যদি বলা হয় অল্প প্রাণ না বলে যদি বলা হয় মহাপ্রাণ ঘুষ ধ্বনি কোনগুলা? কি বলছি? মহাপ্রাণ। মহাপ্রাণ অর্থে হচ্ছে জোর। মহাপ্রাণ অর্থে হচ্ছে জোর। যদি বলা হয় ঘুষ ধ্বনি তখন বর্গের 4 নম্বর যে কয়টা বর্ণ আছে সবগুলো হচ্ছে কি অল্প প্রাণ মহাপ্রাণ ঘুষ ধ্বনি। আর 2 নম্বর বর্গ যেগুলা, বর্গের যে বর্ণগুলো আছে এগুলা হচ্ছে কি মহাপ্রাণ অঘুষ ধ্বনি। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, আর তারপরে হচ্ছে 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর 1, 2 অঘুষ, 2, 3
ঘুষ। তারপরেও দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ লিখে রাখেন এইভাবে। তারপরে এটা আর হচ্ছে এটা হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ। বুঝা গেছে? মহাপ্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ। আমরা কি বলছিলাম? পরশ্রয়ী ধ্বনি কয়টি? 3টি। এটা হইছে। তারপরে লেখেন কম্পনজাত ধ্বনি, লিখে রাখেন কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি, জাত ধ্বনি হচ্ছে একটি। একটি কি? র। কম্পনজাত ধ্বনি একটি। তারপরে আপনি লেখেন হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি লেখছি না, পাশবিক ধ্বনি লেখেন। পাশবিক ধ্বনি, পাশবিক ধ্বনি হচ্ছে একটি, সেটা হচ্ছে ল। লিখছেন? বারবার ফোকাস করতেছে, সমস্যা হচ্ছে দেখতে। লিখছেন? তারপর লেখেন তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি, তাড়নজাত ধ্বনি কয়টি? 2টি। এই দুটি হচ্ছে কি? তাড়নজাত ধ্বনি। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখছি। হয়েছে? এখন হচ্ছে আমাদের এই ব্যঞ্জন বর্ণ যে পড়লাম, ব্যঞ্জন বর্ণ এইখান থেকেই প্রশ্নগুলো ম্যাক্সিমাম আসে। এখন লেখেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের, এটার এখন দরকার নেই, আমরা এটা মিশিয়ে ফেললাম। লেখেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। লিখে রাখেন বাংলা ব্যঞ্জন বর্ণে ফলা মোট 6টি। ব্যঞ্জন বর্ণে ফলা হচ্ছে ফলা 6টি। ফলা হচ্ছে কয়টি? 6টি। এটা মনে রাখার টেকনিক লেখেন। মনে রাখার টেকনিক লেখেন সে ফলাবাই, ফলাবাই যৌবনে মরলেন অথবা মরল। ফলাবাই যৌবনে মরল, কে বলছি? আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণে ফলাবাই। ফলাবাই মরল কোথায়, কখন মরছেন? যৌবনের সময় তিনি কি মারা গেছেন। দেখেন জতে হচ্ছে জফলা, বতে বফলা, নতে নফলা, মতে মফলা, রতে রফলা, আর লতে হচ্ছে লফলা। দেখেন মোট হচ্ছে
ছয়টা। কি বলছি? জফলা, রফলা, নফলা, মফলা, বফলা আর হচ্ছে লফলা। এটা হচ্ছে কি মোট ব্যঞ্জন বর্ণের ফলা। ফলা কয়টি? ছয়টি। হ্যাঁ, তার লাইফটা লস, সে বেচারা যৌবনের সময় মারা গেছে, তো তাই জফলা, রফলা, নফলা, মফলা, বফলা আর হচ্ছে লফলা। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের প্রবলেম সলভ হয়েছে, ফলা মনে থাকবে। এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণে ফলা কয়টি? ছয়টি। মনে থাকবে তো? যৌবনে মরল, জতে জফলা, বতে বফলা, নতে লফলা, মফলা, রফলা আর হচ্ছে লফলা। ঠিক আছে, লেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? ব্যঞ্জন বর্ণ শেষ। ব্যঞ্জন বর্ণ থেকে কোন কোন টাইপের প্রশ্ন হয় এগুলো আমরা বলে দিলাম। লেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? কার হচ্ছে মোট, কার হলো মোট কয়টি? 10টি। আমরা জানি স্বরবর্ণ মোট কয়টি? 11টি। এর ভিতর থেকে কার হচ্ছে 10টি। এখন প্রশ্ন হলো যে কোন স্বরবর্ণের কার নেই? উত্তর করেন তো দেখি। হ্যাঁ, জমের লবণ, এটাও হবে। জমের লবণ, এটাও হবে। এখন বলেন কোন স্বরবর্ণের কার নেই? সেটা হচ্ছে সরেয়। এর কোনো কার নেই, লিখে রাখেন, এটার কোনো কার নেই। আর এই বর্ণটাকে বিলীন বর্ণ বলা হয়। বিলীন বর্ণ অথবা নীলিন বর্ণ। নীলিন বর্ণ সেটা হচ্ছে সরেয়। বোঝা গেছে? বিলীন বর্ণ অথবা নীলিন বর্ণ সেটা হচ্ছে সরেয়। আর কোন বর্ণের কার নেই? সরেয়। ঠিক আছে, আমরা আগাবো। ফলা আমাদের হয়ে গেছে, তারপরে আমাদের কি কি হলো? ধ্বনি পরিবর্তন পর্ব। এর আগে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। কার পড়ছি, ফলা পড়ছি, স্বরবর্ণ পড়ছি, ব্যঞ্জন বর্ণ পড়ছি, অল্প প্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ পড়েছি। এখন আরেকটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। আমরা কিছু শব্দ লিখতে গেলে তখন আমাদের কি প্রয়োজন হয়? ব্যঞ্জন বর্ণের কখনো দ্বিত্ব হয়, মানে কি যুক্ত হয়, ওইগুলোকে যুক্ত বা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলা হয়, অথবা সংযুক্ত বর্ণ বলা হয়। সংযুক্ত বর্ণ লিখে রাখেন, সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ কোনগুলা বলেন তো? লিখবো যখন আমরা বিজ্ঞান, লিখবো যখন উদ্ভিদ, লিখবো যখন ভান্ডার, এই শব্দগুলো দেখেন কি বলছিলাম? বিজ্ঞান। লিখলাম হচ্ছে ব্রাহ্মণ। অথবা দেখেন প্রথম কয়ে কয়ে যদি
সংযুক্ত করি তাহলে কি এই ক প্লাস হচ্ছে ক, মানে কি দুইটা ক যুক্ত হয়ে সংযুক্ত বর্ণ হলো। কোন বর্ণ হলো? কয় কয় সংযুক্ত, তাই না? এই কয় কয় সংযুক্ত হয়ে যদি শব্দ তৈরি করা হয় তাহলে কি লিখবো আমরা? কি লিখতে পারি? যেমন কি রক্ত, অথবা কয়তয় সংযুক্ত বক্কর লিখলাম, বক্কর, বক্কর ভাই লিখলাম। তারপরে কি লিখবো? কয় কয়, তারপরে লিখলাম হচ্ছে কয়তয় সংযুক্ত, ক যোগ ত সমান কি হবে? রক্ত লিখলাম, ভক্ত লিখলাম, শক্ত। এগুলা কি? তয়তে সংযুক্ত, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যেগুলা। তারপর লিখলাম হচ্ছে বিজ্ঞান, কয়কে সংযুক্ত দিলাম? কয়তে সংযুক্ত দিলাম। তারপরে দিব কি আমরা? সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কোনগুলা? বোঝা গেছে তো? তারপরে দিলাম বিজ্ঞান, লিখলাম বিজ্ঞান। এইখানে আমাদের এই যে একটা বিজ্ঞান জ্ঞান লিখলাম, এইখানে কি আছে? জ এবং কি নিয় ব্যঞ্জন বর্ণ আছে, বর্গীয় জ এবং কি নিয় যেটা আছে, এটা হচ্ছে কি বিজ্ঞান লিখতে লাগে। লিখলাম ব্রাহ্মণ, লিখলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণ। দেখেন তো এইটার এই যে বর্ণটা সংযুক্ত বর্ণ আছে, এই বর্ণটাকে আপনারা বিভক্ত করেন তো, এখানে কি কি বর্ণ আছে বলেন তো দেখি। ব্রাহ্মণ লিখতে কি কি সংযুক্ত বর্ণ? ব্রাহ্মণকে আপনারা ভাঙেন, ভাঙলে কি কি পান এটা একটু বলেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, বলেন কি অবস্থা? সবাই কি ঘুমাই গেছেন নাকি? এত উপস্থিতি কম কেন? ক্লাস কি খুব বোরিং লাগতেছে? হ যোগ ম, ব্রাহ্মণে হ যোগ ম, আর কিছু নেই? শুধু এটা, শুধু এটা দেখেন তো একটু। হ যোগ ম শুধু ব্রাহ্মণ লেখার সময়, একটু ভালো করে দেখেন। লেখলাম হচ্ছে রক্ষা, লেখলাম বক্ষা, রক্ষা লেখলাম বক্ষা। তখন কি হয়? এখানে ক যোগ স, এখানেও ক যোগ মূর্ধন্য স, ঠিক আছে? ক যোগ মূর্ধন্য স হবে, ক যোগ মূর্ধন্য স হবে। হ্যাঁ, ব্রাহ্মণ এখন ঠিক আছে, ক যোগ মূর্ধন্য স যোগ ম, এখন হচ্ছে ব্রাহ্মণ, এখন ঠিক আছে, হবনি? দেখেন দয়ে দয়ে যদি সংযুক্ত দেই তখন কি আসবে? সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, এটি সবচেয়ে বেশি আসে। বিজ্ঞান, তারপর হচ্ছে ব্রাহ্মণ, এগুলো সবচেয়ে বেশি আসে। তারপরে হ সযোগ ম, সযোগ ম, সযোগ ম, তখন কি হয়? সযোগ ম। তারপরে হ যোগ হস্য উ, হুঁশিয়ারি যদি লিখতে যায় তখন এইগুলো দরকার পড়ে। আপনারা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বইয়ে পাবেন, এখান থেকে এটা সেভাবে পড়ানোর মতো কোনো টপিকস নেই এখানে, ঠিক আছে? সবচেয়ে সমস্যা হয় অল্প প্রাণ মহাপ্রাণ, অঘুষ ঘুষ ধ্বনিগুলা চিনতে, ঠিক আছে? অঘুষ ঘুষ ধ্বনি চিনতে, কোনটি বর্গের নামগুলা মনে রাখতে, এগুলো একটু সমস্যা হয়। এখন আমরা চলে যাব হচ্ছে ধ্বনি পরিবর্তন। এতক্ষণ আমরা কি কি শিখছি? ধ্বনি এবং কি বর্ণের পরিচয়। আরেকটা প্রশ্ন হয়তো আমি স্কিপ করছি, সেটা হচ্ছে অর্ধমাত্রা মাত্রাযুক্ত স্বরধ্বনি, মাত্রাযুক্ত লেখেন, মাত্রা যুক্ত ধ্বনি বা বর্ণ কয়টি? অর্ধমাত্রা যুক্ত যুক্ত ধ্বনি বা বর্ণ
কয়টি? এটা প্রশ্ন হয়। মাত্রাহীন ধ্বনি বা বর্ণ কয়টি? ধ্বনি বা বর্ণ কয়টি? এটা বলেন তো দেখি। মাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ হচ্ছে মোট কয়টি? 32টি। মাত্রাযুক্ত অর্ধমাত্রাযুক্ত বা মাত্রাহীন বর্ণ কয়টি? অর্ধমাত্রাযুক্ত ধ্বনি বা বর্ণ হচ্ছে 8টি, আর মাত্রাহীন হচ্ছে মোট 10টি। এই সর্বমোট হচ্ছে 50টি বর্ণ। এর ভিতর থেকে যদি প্রশ্ন হয় যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি। ঠিক আছে, আর এইখানে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 60টি। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 60টি, আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট 4টি। 4টি নয়, 6টি। এটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। আর হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে মাত্রাযুক্ত হচ্ছে 6টি, অর্ধমাত্রাযুক্ত 1টি, আর মাত্রাহীন হচ্ছে 4টি। এই মোট হচ্ছে 11টি। 39টি এখানে, আর এখানে হচ্ছে 11টি। ঠিক আছে, এটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। আর এটা হচ্ছে কি? স্বরবর্ণ। আর এই সম্পূর্ণটা হচ্ছে কি? বর্ণ। বুঝা গেছে? আমরা চলে যাব এখন ধ্বনি বা ধ্বনির পরিবর্তন। এই যে আমরা কথা বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই ধ্বনিগুলো পরিবর্তন হয় দেশ কাল স্থান ভেদে। অবস্থান, দেশ কাল বা স্থান ভেদে ধ্বনি পরিবর্তিত হয়। ধ্বনি পরিবর্তন মানে কি? একটা ধ্বনি থেকে আরেকটা ধ্বনি রূপান্তর হয়। ইনশাল্লাহ আপু, আমার লাইটের হয়তো বা লাইট বলতে ফোনের সমস্যা হচ্ছে, ফোনে একটু পরপর ফোকাস দিচ্ছে, এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি। তখন লেখাগুলো বোঝা যাচ্ছে না। যখন ফোকাস দিচ্ছে, বারবার যখন ফোকাস দিচ্ছে, তখন লেখাগুলো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা কি বলছি? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কি করে হয়? দেখুন, আমরা একটা জায়গায় আজকে হচ্ছে টাকা, আমরা যখন শুদ্ধ ভাষায় কথা বলি, বলি যে কি? টাকা। যখন ঢাকায় আসে তখন বলা হয় কি? টেকা। কেউ যায়, কেউ অন্য কোথাও গেলে কি বলা হয়? টাহা অথবা টেহা। মানে কি? একই ভাষা, অর্থ একই, কিন্তু ভাষার প্রয়োগটা কি? ধ্বনিটার কি একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। কি বলছি আমি? টাকা। এটি একবার যায় কি হচ্ছে, অন্য এক জায়গায় যা হচ্ছে টেহা। তারপর হচ্ছে কি? টেহা, টাকা, টাক্কা। বিভিন্ন জায়গায় কি ধ্বনির এক একটা জায়গায় যায় কি পরিবর্তন হচ্ছে। এই যে ধ্বনির পরিবর্তন, এই পরিবর্তন কি ধ্বনি পরিবর্তন বলে। স্থান কাল অবস্থান ভেদে যে ধ্বনির একটা পরিবর্তন হয়, এটাকে ধ্বনি পরিবর্তন বলা হয়। ধ্বনি পরিবর্তন দুই ভাবে হয়। স্বরধ্বনি পরিবর্তন হয় এবং কি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়। স্বরধ্বনি পরিবর্তন হয় এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। লেখা খুবই ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ বড় করে লিখতেছি। স্বরধ্বনির পরিবর্তন হয় এবং কি স্বরধ্বনি পরিবর্তন এবং কি ব্যঞ্জন ধ্বনি যে পরিবর্তন হয়, এগুলো হচ্ছে কি আমরা জানবো। স্বরধ্বনি পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তন কয় প্রকার হয়? স্বরধ্বনি, এখন হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন আগে জানবো। স্বরধ্বনি পরিবর্তন পরিবর্তন ঠিক আছে, লেখা কি এখন ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, টাকা যেখানে যাই বলুক না কেন, মান একই থাকে, অর্থ একই থাকে, কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। দেখেন, টাকা যায় টেহা হয়, এখানে কি মান এবং কি শব্দের অর্থ সব একই আছে, শুধু ধ্বনিটার পরিবর্তন হয়েছে। টাকার কর জায়গায় হ হয়ে গেছে টেহা। ঠিক আছে,
দেখেন এই ধ্বনি পরিবর্তন হয় কয়েক জায়গায়। স্বরধ্বনি পরিবর্তন হয় আদি, তারপর হচ্ছে মধ্য, তারপর হচ্ছে অন্ত। আদি মানে কি? শুরুতে, মধ্য মানে মাঝখানে, এবং অন্ত মানে কি? শেষ। অন্ত মানে হচ্ছে শেষ। আদি স্বরাগম, আদি স্বরাগম। স্বরধ্বনির আগে যদি একটা বর্ণের আগে যদি স্বরধ্বনি আসে সেটাকে আদি স্বরাগম বলে। ধ্বনি পরিবর্তনে লিখে রাখেন আদি স্বরাগম। মার্কারে তো সমস্যা হচ্ছে। ঠিক আছে, আদি স্বরাগম লেখেন আদি স্বরাগম। আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগম মানে কি? আগের স্বরধ্বনি আগমন হলে তাকে কোনো একটা ধ্বনির আগে যদি স্বরধ্বনি আগমন হয়, কোনো একটা কি ধ্বনির আগে, কোনো একটা শব্দের আগে যদি স্বরধ্বনি আগমন ঘটে তাকে আদি স্বরাগম বলে। কি বলছি? কোনো শব্দের আগে যদি ধ্বনির আগমন ঘটে, ধ্বনির আগমন ঘটে, আগমন ঘটে, তাকে কি বলবো আমরা? তাকে বলবো হচ্ছে আদি স্বরাগম। স্বরাগম যেমন কি? উদাহরণ বলেন তো দেখি। যদি বলি যে স্কুল, স্কুল বলি কি? স্কুল। এটা কি? স্কুল থেকে যদি স্কুল হয়, হস্যই কিন্তু সয়কয় সংযুক্ত ল। দেখেন এই যে এইখানে একটা হস্যই মানে কি স্বরধ্বনি কিসের আগে? স্কুলের আগে আসলো, যুক্ত হলো, তাই এটাকে কি হয়েছে? এখানে কি হয়েছে? হয়েছে কি? আদি স্বরাগম। স্কুল। যদি বলি স্পর্ধা, স্পর্ধা বললাম কি? স্পর্ধা। স্পর্ধা থেকে বললাম স্পর্ধা। দেখেন এইখানে হচ্ছে কি? সরয়া, সরয়া স্বরধ্বনির আগমন ঘটেছে। কোন শব্দের আগে যদি ধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো হচ্ছে আদি স্বরাগম। শব্দের আগে কি আগমন হবে? সেটা হচ্ছে ধ্বনি, স্বরধ্বনি আগমন হবে, সেটাকে বলবো আদি স্বরাগম। মধ্য স্বরাগম লেখেন। আদি স্বরাগম হয়েছে, শেষ হলে লেখেন মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, বা এই মধ্য স্বরাগমের আরেকটা নাম আছে, সেই নাম হচ্ছে বিপকর্ষ বা স্বরভক্তি। বিপকর্ষ বা স্বরভক্তি, স্বরভক্তি একই বিষয়। মধ্য স্বরাগম, বিপকর্ষ বা স্বরভক্তি একই বিষয়, এগুলো হচ্ছে একই জিনিস। ঠিক আছে? বলা হচ্ছে যে মাঝে যদি শব্দের মাঝে লেখেন, শব্দের মাঝে যদি স্বরধ্বনির আগমন ঘটে, তাকে মধ্য স্বরাগম বলে। গম বলে। কি বলছি? শব্দের মাঝে যদি স্বরধ্বনির আগমন ঘটে, ব্যঞ্জন ধ্বনি না কিন্তু। বিপকর্ষ মধ্য স্বরাগম কখন হবে? শব্দের মাঝখানে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে
তাহলে সেটাই মধ্য স্বরগম হবে। ঠিক আছে, যেমন কি বললাম যে মুক্তা, মুক্তা এখান থেকে কি হতে পারে? মুকতা, মুকতা। দেখেন এই যে এইখানে একটা স্বরধ্বনি, স্বরধ্বনি আগমন ঘটেছে। সেটা কিসে আগমন ঘটেছে? মাঝখানে, শেষেও না আদিতেও না বা প্রথমেও না, মাঝখানে আগমন ঘটেছে। তাই হচ্ছে এটি কি? মধ্য স্বরগম বা বিপকর্ষ। ঠিক আছে, যদি আরো উদাহরণ দেই তাহলে আমরা বললাম যে সত্য, সত্য এটা কি হবে? সত্য, সত্যি, সত্য, সত্যি। ঠিক আছে, এটা হচ্ছে কি? মধ্য স্বরগম। তাহলে যদি আমরা আরো কয়েকটা উদাহরণ দিকে তাকাই, যদি বললাম ফিল্ম, বললাম কি? ফিল্ম, ফিল্ম এটা কি হবে বলেন তো দেখি? ফিল্ম, ফিল্মের মধ্য স্বরগম কি হবে একটু জানান তো দেখি। খুব সমস্যা করছে লাইটে, একটু পর পরই ফোকাস দিচ্ছে, বোঝাই যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে ক্লাসে। বলেন ফিল্ম, এটা হবে ফিল্ম। এগুলা দেখেন প্রত্যেকটাতে হচ্ছে কি? মাঝখানে হচ্ছে স্বরের আগমন ঘটেছে, তাই এদেরকে বলা হবে মধ্য স্বরাগম। বুঝা গেছে? তারপরে হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম এটা ভালোভাবে মুছে। অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম লেখেন, অন্তঃস্বরাগম। শব্দের শেষে যখন কোনো একটা স্বরধ্বনির, শব্দের শেষে যখন স্বরের আগমন হয়, আগমন ঘটে, তাকে অন্ত স্বরাগম বলে। অন্তঃস্বরাগম বলে। উদাহরণ কি? কি বলছি? শব্দের শেষে যখন কোনো স্বরধ্বনির আগমন ঘটবে তখন অন্তঃস্বরাগম বলে। ঠিক আছে, উদাহরণ বলেন তো দেখি। দু একটা উদাহরণ দেন তো দেখি অন্তঃস্বরাগমের। দেশ, দিশা, দেশ, দেশি, দেশ, দেশি, দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি। এগুলা কি? অন্তঃস্বরাগম, স্বরের শেষে আগমন ঘটেছে। দেখেন স্বরধ্বনিগুলা, স্বরধ্বনিগুলা কি? শব্দের শেষে আগমন ঘটেছে, তাই এগুলা হচ্ছে কি? অন্তঃস্বরাগম। মন থাকবে? অপনিহিতি, পরবর্তীতে আসেন হচ্ছে অপনিহিতি।
কি বলেছি? অপনিহিতি। অপনিহিতি লেখেন, অপনিহিতি অথবা অপিনিহিতি। এটা হচ্ছে দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। আচ্ছা, আমি মিশিয়ে দিচ্ছি। অপনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? যখন কোনো একটা শব্দে পরের হ্রস্বইকার বা হ্রস্বইকারের পরিবর্তে যখন জফলা থাকবে, তখন পরে হ্রস্বইকার বা হ্রস্বইকার এবং জফলা থাকলে ইকার বা উকার আগে উচ্চারিত হবে। কি বলছি? স্বরের ভিতরে পরের হ্রস্বইকার এবং কি হ্রস্ব উকার, পরের হ্রস্বই অথবা হ্রস্বকার এবং জফলা অথবা জফলা জফলা থাকলে, জফলা কোনটা? জফলা থাকলে, জফলা থাকলে, জফলা থাকলে হ্রস্বই অথবা হ্রস্ব উচ্চারণ হবে। কি বলছি? হ্রস্বই অথবা হ্রস্ব আগে উচ্চারণ হবে। হ্রস্বই অথবা হ্রস্ব আগে উচ্চারণ হবে। এটা একটু লেখেন, অপনিহিতি বা অপিনিহিতি। উদাহরণ কি? যেমন আজি, আজি। দেখেন কি বলছি? জফলা, জ আছে এবং কি মাঝখানে কি হবে? হ্রস্বই বা হ্রস্ব আগে উচ্চারিত হবে। এখন হবে কি? আইজ, আইজ। আজি থেকে আইজ হলো। তারপর হচ্ছে সাধু, এটা আপনারা তৈরি করেন। তারপর হচ্ছে মারি, লেখেন, এটা উদাহরণ দেন। তারপর হচ্ছে বাগা, ভাগা। তারপর লেখেন হচ্ছে রাতি, রাতি হবে রাইত। ভাগ্য, মাইর, সাউথ। বুঝা গেছে? এগুলা হচ্ছে কি অপনিহিতির উদাহরণ। অপনিহিতির উদাহরণ মনে থাকবে। অপনিহিতি আমাদের মোটামুটি শেষ। তারপর হচ্ছে অসমীকরণ। একই স্বরে পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে অসমীকরণ, অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি। কি বলছি? একই স্বর, একই স্বরের পুনরাবৃত্তি মানে কি? স্বর, দুইটা স্বর আছে, এই দুইটা স্বরের ভিতরে পুনরাবৃত্তি দূর করার যখন মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হবে, তখন তাকে বলবো হচ্ছে অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন মাঝে স্বরধ্বনি আগমন ঘটে, তাকে অসমীকরণ বলে। অসমীকরণ বলে। অসমীকরণ বলে। কি বলছি? অসমীকরণ। স্বর হচ্ছে একই স্বর, দুইটা স্বর কি একই স্বর আছে, সেই একই স্বর
কি করব আমরা? দূর করার জন্য মাঝখানে যখন একটা স্বরধ্বনি যুক্ত করব তখন তাকে কি বলবো? অসমীকরণ। অসমীকরণ। যেমন কি আমরা বলি দব যোগ দব, দব। দেখেন একই স্বর, এটাও স্বর এটাও স্বর, এর মাঝখানে হচ্ছে কি একটা স্বরধ্বনির আগমন ঘটবো। এখান থেকে কি হবে? দপা দপ, দপা দপ। যদি এখন বলি টপ টপ, টপ প্লাস টপ, ঠিক আছে? কপ প্লাস কপ, তাহলে কি হবে? টপ যোগ টপ। এটা কি স্বরধ্বনি? কি একই আছে, বলছে একই স্বরের। স্বর কি? এখানেও টপ এখানেও টপ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আমরা কি নিয়ে আসবো? স্বরধ্বনি। তাহলে কি টপা টপ। যদি বলি কপা কপ, তাহলে কি কপা কপ। বুঝা গেছে? একই ধ্বনির একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি আগমন ঘটাবো অথবা একটা স্বরধ্বনি আসবে তখন তাকে আমরা বলবো কি? অসমীকরণ। অসমীকরণ। সমস্যা আছে কোনো অসমীকরণে? যদি আমরা বলি এখন হচ্ছে এতক্ষণ আমরা কি করলাম? স্বরধ্বনি সবগুলো আগমন করলাম। আগমন মানে কি? যুক্ত করলাম। এখন যদি এই স্বরধ্বনিগুলা যদি আমরা আছে ইয়েতে মূল শব্দে স্বরধ্বনিগুলো যদি বাদ দিয়ে দেই তাদেরকে, তাহলে ওইটাকে বলবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। এতক্ষণ সবসময় কি সবগুলাই কি করছি? যুক্ত করছি। আদি স্বরাগম করছি শব্দের শুরুতে, স্বরধ্বনি যুক্ত করছি, মধ্য স্বরাগম করছি শব্দের মাঝখানে, তারপরে বলছি কি অন্তঃস্বরাগম শব্দের শেষে যুক্ত করছি, তারপর বলছি কি অপনিহিতি। অপনিহিতি কি? হস্যই এবং কি হস্য এবং জফলা পরিবর্তে পূর্বে কি হবে? হস্যই বা হস্য যুক্ত হবে। তারপরে বললাম কি অসমীকরণ। অসমীকরণে কি করছি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত করছি, তখন এগুলা কি হয়েছে? অসমীকরণ। ঠিক আছে? কপা কপ টপা টপ, হ্যাঁ অবনী সব ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি এখনো আছো ইনশাল্লাহ। এখন আমরা কি করব? ধ্বনি বিপর্যয়। এতক্ষণ ধ্বনিগুলা যুক্ত করলাম, এইগুলার আলাদা নাম ছিল। এখন যদি আমরা ধ্বনিগুলা আছে শব্দতে কিন্তু ধ্বনিগুলা বাদ দিয়ে দিব তাহলে ওইটাকে হবে কি? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। লেখ হচ্ছে ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জনের যদি পরিবর্তন হয় তাদেরকে আমরা ধ্বনি বিপর্যয় বলবো। এতক্ষণ কি বলছি? আমরা স্বরধ্বনি পড়ছি, এখন চলে আসলো কি? ব্যঞ্জন ধ্বনি। লেখ ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় লেখ। বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। একই স্বরে পুনরুক্তি দূর করার জন্য এতক্ষণ আমরা জানলাম কি যদি একটা স্বরধ্বনি যুক্ত করি তাহলে আমরা কি বলছি? অসমীকরণ। এখন শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জনের বা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয় তাদেরকে আমরা ধ্বনি বিপর্যয় বলব। শব্দের মধ্যে মধ্যে যদি দুটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়, শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয় তাদেরকে আমরা বলবো কি? ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জনের পরিবর্তন হয়, ব্যঞ্জনের বা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়, পরিবর্তন হয়, তাকে ধ্বনি বিপর্যয় বলে। বিপর্যয় বলে। শব্দের মধ্যে, শব্দের শেষে না কিন্তু, শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয় বলবো। যেমন রিকশা। রিকশা দুটি ব্যঞ্জনের পরিবর্তন হবে,
তাহলে দেখো দুটি ব্যঞ্জনের যদি পরিবর্তন হয়, স্থান পরিবর্তন করবে, নতুন কোনো ব্যঞ্জন বর্ণ কিন্তু যুক্ত হবে, এটা বলিনি, বলছি শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জনের পরিবর্তন হয়, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়, তাহলে তাদেরকে কি ধ্বনি বিপর্যয় হয়। এখানে কিন্তু যুক্ত হবে না। তাহলে রিক্সা আছে, এটির যাস হচ্ছে স্থানটা পরিবর্তন, রিস্কা। এই যে একটা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ জায়গা হচ্ছে শুধু জায়গা পরিবর্তন করছে, তাহলে এটা কি হলো, ধ্বনি বিপর্যয় হলো, ধ্বনি বিপর্যয় হলো। হ্যাঁ ভাইয়া ছুটি দিব, আর বেশিক্ষণ না, এই ধ্বনি পরিবর্তন শেষ করেই আমরা ছুটি দিয়ে দিব, আর বেশিক্ষণ লাগবে না। ধ্বনি বিপর্যয় বোঝা গেছে, যে লিখলাম পিশাচ, তাহলে আমাদের কি হবে, পিশাচ, তাহলে হবে পিচাস। বোঝা গেছে, যে লিখলাম হচ্ছে কমলা, লিখলাম হচ্ছে কমলা, কমলা থেকে কি হবে, কলমা। কি করছি, এগুলো আমরা ধ্বনিগুলা, ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে, দুইটা ব্যঞ্জন ধ্বনির একটা কি স্থান পরিবর্তন করে দিছি, আর কিচ্ছু করি না। লিখলাম হচ্ছে মুরগি, দেখেন তো এটা একটু করে দেন তো, লিখলাম হচ্ছে মুরগি, তাহলে এটা কি হবে, মুগরি, মুগির হবে, মুরগি থেকে কি হবে, মুগির হবে। ঠিক আছে, বুঝা গেছে। হ্যাঁ, কমলা থেকে কলমা হবে, গুড। ধ্বনি বিপর্যয়ে সমস্যা তো হওয়ার কথা না, কি বলছি, যদি ধ্বনিগুলা ব্যঞ্জন বর্ণে যদি পরিবর্তন হয়, তাহলে মাঝখানে পরিবর্তন হবে। দেখেন দুটি শব্দের মধ্যে যদি দুটি ব্যঞ্জনে পরিবর্তন হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে বলবো ধ্বনি বিপর্যয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমরা কি কি এখন পর্যন্ত বলছি, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অপনিহিতি, অসমীকরণ, তারপরে শেষ হলো এখন কি, ধ্বনি বিপর্যয়। এখন হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন লেখেন, দ্বিত্ব, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন লেখেন, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে বলেন তো, যখন যখন শব্দের অন্তর্গত ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে, শব্দের অন্তর্গত, শব্দের অন্তর্গত ব্যঞ্জন ধ্বনির, লেখেন শব্দের অন্তর্গত গত ব্যঞ্জন ধ্বনির যখন দ্বিত্ব বা দুইবার উচ্চারণ, শব্দের অন্তর্গত ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির ধ্বনির দ্বিত্ব, দ্বিত্ব মানে কি, দুইবার, দ্বিত্ব অথবা দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে, উচ্চারণ হবে, হবে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে, তাকে বলা হয় কি, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন। লিখে রাখেন দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলা হয়, দ্বিত্ব। যেমন বললাম হচ্ছে পাকা, পাকা, লিখলাম টাকা, লিখলাম ঢাকা। দেখেন পাকা থেকে কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে, শব্দের অন্তর্গত ব্যঞ্জন বর্ণে অন্তর্গত, পাকা থেকে লিখলাম পাক্কা, টাকা থেকে লিখলাম টাক্কা, ঢাকা থেকে লিখলাম ধাক্কা। এগুলা কি
ব্যঞ্জন বর্ণের ডাবল উচ্চারণ হচ্ছে কি, দুইবার উচ্চারণ হচ্ছে, বলছে দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে, তাকে দ্বিত্ব ব্যঞ্জন বর্ণ বলে। মনে থাকবে দ্বিত্ব ব্যঞ্জন বর্ণ। লেখলাম হচ্ছে ছোট্ট বা ছোট, তাহলে কি হবে ছোট্ট, ছোট্ট। ঠিক আছে, লেখলাম হচ্ছে অন্য একটা জিনিস কি লিখতে পারি, লেখলাম সকাল, 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 তাহলে কি হবে সকাল। লিখলাম বিকাল, তাহলে কি হবে বিকাল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি দ্বিত্ব ব্যঞ্জন। আমরা এর আগে বললাম ধ্বনি বিপর্যয়, এখন বললাম কি দ্বিত্ব ব্যঞ্জন। তারপরে এখন জানবো হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি। দ্বিত্ব ব্যঞ্জন শেষ, যখন ব্যঞ্জনের ডাবল উচ্চারণ হবে তখন সেটা হবে দ্বিত্ব ব্যঞ্জন। ব্যঞ্জন বিচ্যুতি, বিচ্যুতি, ব্যঞ্জন বিচ্যুতি। লেখেন ব্যঞ্জন বিচ্যুতি, যদি পাশাপাশি সম উচ্চারণের দুইটি ব্যঞ্জন ধ্বনির একটি লোপ পায়, ব্যঞ্জন শ্রুতি বা বিশ্রুতি। লেখেন দুইটি, দুইটি ব্যঞ্জনের পাশাপাশি সম উচ্চারণের দুইটি, পাশাপাশি দুটি ব্যঞ্জনের পাশাপাশি সম উচ্চারণের, সম উচ্চারণের, সম উচ্চারণের পাশাপাশি দুটি ব্যঞ্জনের সম উচ্চারণের, সম উচ্চারণের যদি একটি লোপ পায়, যদি একটি কি বলছি লোপ পাবে, লোপ পায়, তাকে ব্যঞ্জন শ্রুতি বলা হয়। ব্যঞ্জন শ্রুতি বলে। ঠিক আছে, যেমন যেমন কি, যেমন হচ্ছে কি বৌদি, বউ দিদি, বউ দি দি, এটা থেকে কি হয় বলছি কি দুটি ব্যঞ্জনের, দুইটা ব্যঞ্জনের পাশাপাশি সম উচ্চারণ, দৈরিশিকের দি, দৈরিশিকের দি, দুইটা ব্যঞ্জন কি পাশাপাশি বসছে এবং কি সম উচ্চারণ। এখান থেকে কি বলছে যদি একটি লোপ পায়, কয়টা একটা, তাহলে কি হয় দেখেন এখান থেকে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয় বউ দি। ঠিক আছে, লেখলাম বড় দাদা, দা দা, তাহলে এখান থেকে কি হবে বড়দা। ঠিক আছে, লিখলাম, এটা বোঝা গেছে তো। বৌদি দুইটি বলছে দুইটি ব্যঞ্জনের পাশাপাশি সম উচ্চারণে, দুইটা ব্যঞ্জনের পাশাপাশি বসবে, সম উচ্চারণ হবে, এর ভিতর থেকে যদি একটা লোপ পায় তাহলে তাকে আমরা বলবো ব্যঞ্জন শ্রুতি। মন থাকবে, যেমন বৌদি দি থেকে দি বাদ দিয়ে বৌদি হলো, বড় দাদা থেকে দা বাদ দিয়ে বড়দা হলো। লেখেন অন্তর্নিহিতি বা অন্তর্হিতি, অন্তহতি। লেখেন অন্তহতি, অন্তহিতি, অন্তহিতি। বড় দিদি, হ্যাঁ অন্তহতি, অন্তহিতি বা অন্তহতি, হতি। ঠিক আছে, এটা হচ্ছে যে পাশাপাশি না। এখন পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, পদের মধ্যে
দেখেন এতক্ষণ আমরা জানলাম শব্দের মধ্যে, এখন হচ্ছে কি পদের মধ্যে। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, ব্যঞ্জন ধ্বনি লোপ পায় মানে কি, ব্যঞ্জন ধ্বনি যদি চলে যায়, হারিয়ে যায় মনে করেন, তাহলে সেটাকে বলবো আমরা অন্তহতি। অন্তহতি, অন্তহতি মানে কি, আমি তোমার জন্য অন্তহতি দিলাম আমার জীবন, মানে কি তোমার জন্য আমার জীবন আমি কি কি উৎসর্গ করে দিতে চাই, বলে না অনেকে, এই টাইপের হচ্ছে এটা। মানে কি দুইটা পদের ভিতর থেকে অথবা একটা পদে থেকে একটা ব্যঞ্জন ধ্বনি চলে যাবে, একদম বিনিশ হয়ে যাবে, সেটা হচ্ছে কি অন্তহতি। অন্তহতি কি বলছি, পাশাপাশি বিপর্যয়, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি, সরাসরি পদের মধ্যে মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে পেলে তাকে অন্তহতি বলা হয়, অতি বলে। ঠিক আছে, অন্তহতি কাকে বলে, যেমন আলা হিদা, আল হিদা বা আলাহিদা, আলাহিদা লেখলাম আলা হিদা, এই আলাহিদা থেকে হি বাদ দিয়ে দিলাম, এ হচ্ছে কি আমার জন্য, অথবা সে আলাদা হওয়ার জন্য সে, হ্যাঁ ভাইয়া আর 5 মিনিট, অনলি 5 মিনিট ছুটি দিয়ে দিব ভাইয়া, 5 মিনিট শুধু। আলাহিদা থেকে আলাদা হয়ে গেল, তার মানে কি এ হচ্ছে কি মাঝখানে পদের মধ্যে অথবা শব্দের মধ্যে থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পেল, মানে কি হারিয়ে গেল। কোথায় থেকে, ব্যঞ্জন ধ্বনি থেকে। যদি এরকম কোনো একটা উদাহরণ দেওয়া থাকে তাহলে সেটা হবে কি অন্তহতি, মনে থাকবে অন্তহতি। তারপরে লিখে রাখেন অবিশ্রুতি। অবিশ্রুতি আপনাদের যদি সমস্যা হয় তাহলে খুব তাড়াতাড়ি করেন, অবিশ্রুতি আমি না লেখি, সরাসরি বলে অবিশ্রুতি যখন বলবে তখন হচ্ছে বিপর্যয় ধ্বনিগুলোর মধ্যে, বিপর্যয় ধ্বনিগুলো, বিপর্যয় অথবা হচ্ছে কি স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে যদি মিলে যায় তাহলে সেটা হবে কি অবিশ্রুতি। ব্যঞ্জন বিকৃতি, শব্দের মধ্যে কোনো একটি ব্যঞ্জন যদি বিকৃতি হয়, শব্দের মধ্যে যদি কোনো একটি ব্যঞ্জন ধ্বনি বিকৃতি হয় তাহলে আমরা তাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি যেমন ধূপা অথবা ধূপা, ধূপা ধূপা থেকে কি হলো, ধূপা হলো, এটা হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জনের একটা কি বিকৃতি রূপ হলো, ব থেকে প হয়ে গেল, এটা ব্যঞ্জন বিকৃতি। বলা হচ্ছে যে কবাট, কবাট, এখন এই বটা হচ্ছে কপাট হয়ে গেল, কপাট। এইটা এরকম যদি কোনো উদাহরণ দেয় সেটা হবে কি ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বর্ণের বিকৃতি রূপ ধারণ করলো, মন থাকবে। তারপর হচ্ছে আরেকটা আছে বিষমী ভবন। বিষমী ভবন দুটি সমবর্ণের একটির পরিবর্তে আরেকটা, একটি পরিবর্তন হলে তাকে বিষমী ভবন বলে। ব্যঞ্জন বিকৃতি জানলেন, আর হচ্ছে কি বলছি বিষমী ভবন, দুটি সমবর্ণের একটি পরিবর্তন, লিখে রাখেন বিষমী ভবন, বিষমী ভবন দুটি সমবর্ণের, দুটি সমবর্ণের, সমবর্ণের একটি পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন হলে তাকে বিষমী ভবন বলে, বিষমী ভবন বলে। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে যেমন শরীর, শরীর এখান থেকে কি হবে শরীর হবে। দেখেন এটা একটা ব্যঞ্জন বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ, দুটি সমবর্ণ, মানে কি দুটাই একই বর্ণ, এখান থেকে একটা বর্ণের কি যদি পরিবর্তন হয় তাহলে তাকে আমরা কি বলবো বিষমী ভবন। মন থাকবে, যেমন লিখলাম লাল, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বিষমী ভবন থেকে। তারপরে লাল, এখান থেকে লিখলাম নাল, মানে কি দুইটা সমান বর্ণ আছে, এখান থেকে একটা বর্ণ পরিবর্তন হলো। লিখলাম হচ্ছে জরুরি, জরুরি, এখান থেকে কি হবে জরুরি, জরুরি, বোঝা গেছে বিষমী ভবন কোনটা। তারপরে হচ্ছে স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি,
স্বরসংগতি আদি স্বর অনুযায়ী যদি অন্তঃস্বরের পরিবর্তন হয়, আদি স্বরের অনুযায়ী যদি অন্তঃস্বরের মানে কি পূর্বের স্বরের অনুযায়ী যদি শেষের স্বরের পরিবর্তন হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্বরসংগতি। এই স্বরসংগতি আবার দুই ভাগে হয়, একটা হচ্ছে প্রগত স্বরসংগতি আর একটা হচ্ছে পরাগত স্বরসংগতি। কি বলছি? প্রগত আর হচ্ছে পরাগত, মন থাকবে। তারপর হচ্ছে সমীভবন। সমীভবন মানে কি? বিষমীভবন জানলাম, তারপর হচ্ছে কি সমীভবন। বলা হচ্ছে পূর্ব ধ্বনির প্রভাব যদি পরবর্তী ধ্বনি পরিবর্তন হয়, পূর্ব ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনি পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে কি সমীভবন। বিষমীভবন জানলাম, এখন হবো সমীভবন। আর 2 মিনিট, এর উপর লাগবে না। সমীভবন লিখলাম, সমীভবন। সমীভবন কি বলছি? যে দুটি ধ্বনির পূর্ব ধ্বনির প্রভাব যদি পরবর্তী ধ্বনি পরিবর্তন হয়। পূর্ব মানে কি? পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন লেখেন, পরিবর্তন হবে, তাহলে সেটা হচ্ছে কি সমীভবন। সমীভবন দেখেন, বিষমীভবন আর হচ্ছে সমীভবন আর হচ্ছে কি আদি স্বরাগম, সমীভবন অথবা বিষমীভবন। যেমন কি জন্ম, জ নয়নে জন্ম, এখন লিখলাম জন্ম, দুইটা পূর্ববর্তী প্রভাবে পরবর্তী স্বরধ্বনি, তাহলে জ নয়ময় সংযুক্ত, আর এখানে নয়নয় সংযুক্ত আছে, আরেকটা হচ্ছে নয়ময় সংযুক্ত। যেমন কাদনা, কাদনা, কাদনা থেকে কি হবে? কান্না হবে, ঠিক আছে। তারপর লিখলাম দুর্গা, দুর্গা বললাম কি দুর্গা, বলো না দুর্গা 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 মা দুর্গা, তাহলে কি হবে? দূর গায়ে গায়ে সংযুক্ত আকার হবে, ঠিক আছে, দুর্গা। এগুলো হচ্ছে কি সমীভবন। দেখেন এগুলো হচ্ছে সমীভবন। আর এর আগে যেগুলো শিখেলাম বিষমীভবন। তারপর হচ্ছে আদি স্বরের লোপ, মানে কি আগের স্বরধ্বনি লোপ হলে তাকে আদি স্বর লোপ বলবে, আর পরবর্তী স্বরধ্বনি লোপ হলে হচ্ছে মধ্য স্বরাগম বলে, অন্তঃস্বর লোপ হবে। শব্দ শেষে যদি স্বরধ্বনি লোপ পায় তাহলে সেটা হচ্ছে কি অন্তঃস্বরধ্বনি লোপ। হ্যাঁ, এখন তো আপনারা হতে ক্লান্ত হয়ে গেছেন, 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে। এর ভিতরে আপনারা ক্লাস কখন আপনাদের ছুটি দিব বলতেছেন, তাহলে ফার্স্ট পেপার আজকে কখন করাবো বলেন? ফার্স্ট পেপার আজকে আর পড়াবো না। অবিশ্রুতি, অবিশ্রুতি, অবিশ্রুতি কি? আপনার প্রশ্ন হচ্ছে কি অবিশ্রুতি কি? বিপর্যয় স্বরধ্বনি। অবিশ্রুতি হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে, যেমন শুনিয়া শুনে, অবিশ্রুতি। আচ্ছা, অবিশ্রুতিটা বোঝাই দিচ্ছি, নাইমা অবিশ্রুতিটা বোঝাই দিচ্ছি আমি। কি বলছে অবিশ্রুতি? অবিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে। বিপর্যস্ত স্বরধ্বনি কোনগুলো আমাদের মনে আছে? বিপর্যস্ত স্বরধ্বনি ধ্বনি কি বলছি? পূর্ববর্তী স্বরধ্বনির সাথে, পূর্ববর্তী লেখে নাও, পূর্ববর্তী স্বরধ্বনির ধ্বনির সাথে, স্বরধ্বনির সাথে যদি কি বলছি স্বরধ্বনির সাথে যদি মিলে যায়, মিলে গেলে সেই স্বরধ্বনির সাথে মিলে গেলে সেই স্বরধ্বনি, কোন স্বরধ্বনি? যে পূর্বের স্বরধ্বনি, সেই স্বরধ্বনি, সেই স্বরধ্বনি মিলে গেলে সেই স্বরধ্বনি অনুযায়ী পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তন করি, সেই স্বরধ্বনি অনুযায়ী পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটে।
এটা হচ্ছে অবিশ্রুতি। উদাহরণ কি? যেমন শুনিয়া, 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 শুনিয়া থেকে আমরা বললাম শুনে, পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটলো। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এই যে এটা শুনিয়া থেকে কি হলো? শুনে হলো। করিয়া থেকে করিয়া, থেকে করে, শুনিয়া থেকে শুনে, করিয়া থেকে করে, এগুলা কি? অবিশ্রুতির উদাহরণ। যেমন মাসুয়া থেকে অথবা বলিয়া থেকে, বলিয়া, বলিয়া থেকে কি হবে? বলে হবে। বুঝা গেছে? বলিয়া থেকে বলে। ছোটো থেকে, ছোটো থেকে, বা হাটুয়া থেকে, হাটুয়া, হাটুয়া বললাম, হাটুয়া থেকে কি হবে? হেঁটে হবে, অথবা হেঁটে হবে, হেঁটে হবে, অথবা হেঁটু হবে। ঠিক আছে? অবিশ্রুতি, অবিশ্রুতি বোঝা গেছে? আচ্ছা, ক্লাস আজকে পর্যন্ত এইখানেই হচ্ছে সমাপ্ত করে দিব। অনেকেই সবাই বোরিং ফিল করতে হচ্ছিল নাকি কি আসলে বুঝতেছিলাম না। অবিশ্রুতি সমস্যা তো দূর হয়েছে? নাইমা হক, বর্দি, বর দাদা, জমের লবণ, আচ্ছা ঠিক আছে। আমাদের ফার্স্ট পেপারের ক্লাস আজকে তো সম্ভব হলো না, সময় অনেকটাই হচ্ছে, এটা হচ্ছে বোর্ডলি আলোচনা তো, এর জন্য সমস্যা হচ্ছিল অনেকটা সময়, অনেকে ক্লান্ত হয়ে গেছে, হয়তোবা রাতের খাবারও খায়নি, কারণ ক্লাস শুরু হয়েছে 9টা থেকে। তো আজকে এই পর্যন্তই। সামনে আগামীকাল হচ্ছে আমরা ফার্স্ট পেপারে হচ্ছে যে কাজী নজরুল ইসলামের যে অংশটুকু বাকি আছে, আমার পথ, এটা প্রথমে কমপ্লিট করব। তারপর হচ্ছে উপসর্গ যে বিষয়টা আছে, উপসর্গটা কমপ্লিট করব। উপসর্গ খুব সংক্ষিপ্ত আলোচনা, বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা লাগবে। তারপরে আমরা 1 ঘন্টার মতো হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। সম্ভবত কালকে ক্লাস কয়টায় হবে আমরা সকালের ভিতরেই জানিয়ে দেব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে সবার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।